আজ শুরুতেই ডিসক্লেমার সবাইকে, যারা যারা দর্শক থাকবেন এবং যারা অন্য প্রার্থীর, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিআইএম হতে পারে, কংগ্রেস হতে পারে, যেই হোক না কেন, খারাপ লাগলে আগে থেকেই সরি। তার কারণ আজ কিছু অপ্রিয় সত্যি কথা বলবো, আজ কিছু বিটার ট্রুথ বলবো। তার কারণ যে ঘটনা একের পর এক এই রাজ্যে হচ্ছে, সেই ঘটনার নজির সত্যি হয়তো ইতিহাসের পাতায় থাকবে। তার কারণ একের পর এক চাকরি বাতিল, 25,753 জনের চাকরি বাতিল, এবং সেই চাকরি বাতিলকে ঘিরে তরজা, রাজনৈতিক তরজা। কখনো বা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলছে যে বাংলার ভাই বোনেদের যারা কাঁদিয়েছে তাদেরকে শান্তিতে বসতে দেওয়া হবে না। অন্যদিকে একেবারে সভা করে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি চাকরি খেয়ে নিয়েছে, চাকরি দেওয়ার তো কোনো ইচ্ছে নেই, সদিচ্ছে নেই, উল্টে চাকরি খেয়ে নিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যি কি কেউ চাকরি খেয়েছে নাকি সত্যি কেউ চাকরি দিয়েছে? আপনারা সত্যি করে একটু ভেবে দেখুন তো, 25,753 জনের চাকরি কেন গেল? যোগ্য অযোগ্যর কথা কেন আসছে? কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা যেতে হচ্ছে? এবং হাইকোর্টে মামলা সব কিছু হয়ে যাবার পরেও রাজ্য সরকারকে এবং কমিশনকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এই যাবতীয় বিষয় নিয়ে জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। কিন্তু আজ শুধুমাত্র এসএসসি নিয়ে কথা হবে না, কথা হবে সারাদিনের ভোট পর্ব নিয়ে। আপনারা জানেন 4 জায়গায় আজ ভোট পর্ব হয়েছে। আজ তৃতীয় দফার ভোটের নির্বাচন বলা যেতে পারে এক কথায়। মালদা উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। কিন্তু সকাল থেকে যখন যেখানে মানুষ ভোটকে গণ উৎসব হিসাবে দেখতে চায়, সেই ভোটই যখন একেবারে তাদের জন্য খাড়া হয়ে মাথার উপর দাঁড়িয়ে পড়ে, তখন সব থেকে বড় সমস্যার তৈরি হয়। কেন বলছি জানেন? তার কারণ এই যতগুলো জায়গাতে ভোট আজ হয়েছে, প্রত্যেকটি জায়গাতে কিছু না কিছু হিংসার ছবি কিন্তু ধরা পড়েছেই বলতে পারেন। তার কারণ ট্রাইব টিভি বাংলার পর্দায় আজ সকাল থেকে আপনাদেরকে প্রতি মিনিটের আপডেট আমরা দিয়েছি। প্রতি মিনিটে কোথায় কিভাবে ভোট পর্ব সারলো, কারা কারা সারলো, কোথায় কি গন্ডগোল হলো, কোথায় বা কতটা শান্তিতে ভোট হলো, যাবতীয় বিষয় আপনাদের আপডেট দিয়েছি। কিন্তু এই সব কিছু করতে গিয়ে, সারাদিন প্যানেলের বিষয়ে ভাবতে গিয়ে, সারাদিন নিউজের বিষয়ে ভাবতে গিয়ে একটা বিষয় আমাকে অত্যন্ত ভাবিয়েছে। কি বলুন তো, ভোট মানেই কি এই রাজ্যে বোমা বারুদ এইসবে পরিণত হচ্ছে? কেন বলছি বলুন তো? কোনো সরকারের দিকে নয়, কোনো দলের দিকে নয়, দল মত নির্বিশেষে, রঙের নির্বিশেষে আজ একটু আলোচনা হোক মানবিকতার। তার কারণ ভোটটা গণতন্ত্রের উৎসব, কোনো মহামারী নয়। এই সব বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, চাকরি যাচ্ছে না, আপাতত স্বস্তিতে চাকরিহারারা, দায় কমল কি? আমার দ্বিতীয় প্রশ্ন, বিক্ষিপ্ত হবে হিংসার ঘটনার সামনে, বাংলার রাজনীতি কি হিংসার বহিঃপ্রকাশ? আমার তৃতীয় প্রশ্ন, প্রার্থীকে ভুয়ো পোল এজেন্টকে বের করতে হচ্ছে, দায় কার? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, মুড়ি ঘুগনি দিয়ে বিধিভঙ্গ, এটাও বাংলার নজির? এই যাবতীয় বিষয় নিয়ে জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। শুধু এই 4টি প্রশ্ন নয়, এছাড়াও আরও অনেক সাব প্রশ্ন থাকবে যারা আজ বিভিন্ন দলকে সমর্থন করবেন। প্রথমেই পরিচয় পর্বে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া রুবি মণ্ডল, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রুদ্রাঙ্ক সান্যাল, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথা অঞ্জনের এই শোতে। আমার প্রথম প্রশ্নই থাকবে রুদ্রাঙ্কর কাছে। রুদ্রাঙ্ক, সারাদিন তো ভোট দেখলে, নিশ্চয়ই ট্রাইব টিভি বাংলাও হয়তো দেখে থাকবে বা না দেখে থাকবে, বা যেখানেই দেখে থাকো, একটা বিষয় হয়তো তুমি অস্বীকার করতে পারবে না, সারাদিন ধরে বিক্ষিপ্তভাবে হিংসার ছবি ধরা পড়েছে। কিন্তু প্রশ্ন, রাজনীতি কি হিংসার জায়গাতে এসে দাঁড়িয়ে গেল? গণতন্ত্রের উৎসব কি মহামারীতে পরিণত হলো? রুদ্রাঙ্ক, জানার চেষ্টা করবো। রুদ্রাঙ্ক, আমাদের দেশের এই গণতান্ত্রিক যে উৎসবটা রয়েছে, প্রথমে গণতন্ত্র মানে হচ্ছে সবার অধিকার আছে ভোট দেওয়া, যে বিষয়টা না, সেটাই এখন বিজেপি মানে এই দেশ থেকে উঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনায় রয়েছে। বলছে যে ওদের ম্যানিফেস্টোতে ওরা একবারও বলছে না যে আমরা গরিবদের জন্য কিছু করব, কর্মসংস্থান দেব, আমরা খাবার দেব, আমরা বাসস্থান দেব, আমরা এইগুলো নিয়ে, অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে কোনো কথা নেই, আমরা এক ভোট করে দেবো।
মানে মানুষ যেটা অধিকার দিতে পারছে সেটাকেও মানে আরো কোণঠাসা করা গিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে এরা বুঝে গেছে, বিজেপি দলটা বুঝে গেছে, বাম দেখুন এ রাজ্যে শূন্য, কংগ্রেসের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না সারা দেশ জুড়ে। আর পড়ে থাকলো বিজেপি। বিজেপি এতটা দুর্নীতি এবং এতটা একঠাসা ভাবে মানে গরিব মানুষকে এমন ভাবে কোণ করে দিয়েছে, যেমন ধরুন জিরে জিএসটি নেই, এদিকে হিরেতে মানে জিরের ওপর জিএসটি, হিরেতে জিএসটি নেই। তো এইগুলো করার পরে না এরা বুঝতে পারছে কোনো জায়গায় গিয়ে যে ভোট এরা হয়তো সাধারণ মানুষের থেকে পাবে না, গরিব মানুষের থেকে পাবে না, সেই জন্য এরা ভয়ে রয়েছে। আপনার চ্যানেলে আমি দেখছিলাম যে সুজিপুরে মানে কিভাবে তৃণমূলের মানে কর্মীদের ওপর কিভাবে মানে এরা চড়াও হচ্ছে। তারপর আমরা কি দেখলাম আজকে জঙ্গিপুরে মানে একজন এনাদের মানে যে ভোটে দাঁড়িয়েছে মানে সে নিজে জয়ন্ত, সে ধনঞ্জয়, মিস্টার ধনঞ্জয়, সে বলছে যে আমরা সেন্ট্রাল ফোর্স দিয়ে আমরা মানে আবার একটা ঘটনা দেখাবো, সেই মানে যেই ঘটনাতে মানে মানে কিভাবে আমরা দেখেছিলাম নৃশংসতা, সেই নৃশংসতার আবারও সে বলছে যে আমরা করতে পারি। এগুলো কি রকম ছেড় দিচ্ছে এবং এই কথাগুলোর এগেনস্টে আমরা পদক্ষেপ নিয়েছি, কিন্তু এই কথাগুলো কখন আসে? ভয় থেকে আসে। যারা মানুষের জন্য কাজ করবে তাদের কিন্তু এই ভোটের সময় এত কিছু করার দরকার পড়ে না, তারা জানে মানুষ কাজ দেখবে, মানুষ ভোট দেবে। এটাই হচ্ছে বাস্তব কথা। একদম ঠিক বলেছো রুদ্রাঙ্ক। এখান থেকে তোমাকে একটা প্রশ্ন থাকবে। একদম ঠিক কথা বলেছো, সত্যিই তো মানুষের অধিকার রয়েছে, যদি মানুষের অধিকার সঠিকভাবে সব জায়গাতে অ্যাপ্লিকেবল হয় এবং সত্যিই যদি সব দল সঠিকভাবে কাজ করে থাকে, উন্নয়নের যদি সত্যি খাতা খুলে থাকে, তাহলে তাদেরকে এরকম করতে হবে কেন? সত্যি তো। কিন্তু মুর্শিদাবাদের ঘটনাটা উল্টো হলো কেন? মুর্শিদাবাদে পোলিং এজেন্ট, ভুয়ো পোলিং এজেন্ট ঢুকে যাচ্ছে এবং স্বয়ং প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করতে হচ্ছে। সেক্ষেত্রে কি বলবে রুদ্রাঙ্ক? সেক্ষেত্রে তো তৃণমূল সমর্থকের কথা আসছে, তখন সেক্ষেত্রে কি উন্নয়নের নজির আসছে না? তাহলে কি মুর্শিদাবাদে উন্নয়নটা হয়নি তুমি মনে করছো? মুর্শিদাবাদে যথেষ্ট উন্নয়ন হয়েছে। মুর্শিদাবাদে একজন বসে তাহলে আছে, ভুয়ো পোলিং এজেন্ট কেন ঢোকাতে হচ্ছে? কংগ্রেসের বড় ভুয়ো পোলিং এজেন্ট তাহলে কেন প্রবেশ করাতে হচ্ছে? আমি বলছি শুনুন, ভুয়ো পোলিং এজেন্টের কথা বলছেন, উনি অভিযোগ করছেন এবং অভিযোগ উনি প্রমাণ করবেন, কিন্তু আমার কথাটা হচ্ছে ওখানে যে প্রার্থীরা রয়েছেন, প্রার্থীদের বিষয়ে যদি বলতে হয়, একজন এমন প্রার্থী রয়েছেন তিনি ক্যারি করছেন কি জানেন, তিনি হচ্ছেন রক্ত মাখা ভাত খাওয়ানো হয়েছে সেটাকে তিনি রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন না 34 বছরের দুর্নীতি, লাল কালি হচ্ছে মানে চিঠিতে চাকরি বা বলুন হচ্ছে কঙ্কাল বা মাটি খুললে কঙ্কাল, এটাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে মানুষকে মানে সে মানুষকে ভরকানোর চেষ্টা করছেন। একটা তিনি জানেন যে তিনি এমনিও হারবেন অমনিও হারবেন, সেখানে গিয়ে কতটা সেখানে মানে উত্তেজিত করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে আরেকজন আছেন কংগ্রেসের একজন প্রার্থী, তিনি নিজের দলকে মানেন না, কাকে মানেন কি মানেন কেউই জানে না। উনি বলতে কি চাই ওনার কথাতে ওনার দলের আমি এই বিষয় নিয়ে এবার একটু জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু, যে কথা উঠলো একেবারে রুদ্রাঙ্ক যা বলছেন, যে এই মুর্শিদাবাদ কেন্দ্র যাকে নিয়ে আমি প্রথম প্রশ্নটা রাখলাম, সেই মুর্শিদাবাদ কেন্দ্রে আজ আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, টেলিভিশনের দিকে আপনার যথেষ্ট নজর থাকে আমি জানি। প্রশ্ন থাকে মোহাম্মদ সেলিমকে বের করে দিতে হচ্ছে ভুয়ো পোলিং এজেন্টকে, তাও আবার ঘাড় ধাক্কা দিয়ে। প্রশ্নটা এখান থেকেই ওঠে। রুদ্রাঙ্ক বলছেন যে এই মোহাম্মদ সেলিম তিনি হারবেন এবং রক্তমাখা নানান রকম ইতিহাস টেনে আনছেন। প্রশ্ন হচ্ছে যে স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে বা যে অ্যানালজি যদি আমরা একবার ঘেটে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই মুর্শিদাবাদে কোনো এক জায়গাতে হয়তো একটু এগিয়ে আছে বাম কংগ্রেস সমর্থনে এই প্রার্থী। আপনার কি মনে হয়? দেখুন, আপনার প্রশ্নটা যদি আমি ধরি যে এর দায় কার, ভুয়ো পোলিং এজেন্টের দায় কার, দেখুন এটা তৃণমূলের দায় হতেই পারে না বা বিজেপিরও দায় হতে পারে না, আর বাম কংগ্রেসের তো দায় হতে পারে না। হতে পারে একজনেরই, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, প্যারাসাইট নির্বাচন কমিশন, মোদির গৃহপালিত সংস্থা নির্বাচন কমিশন। কারণ আজকের দিনে এক্ষেত্রে মোদি কি ব্যক্তি বিশেষ নাকি বিজেপি, কোনটা? না, আপনারা অরুণ গোয়েলের রহস্যজনকভাবে ইস্তফা এবং তারপর দুজন মোদি ঘনিষ্ঠের নির্বাচন কমিশনার হয়ে যাওয়া এবং তারপর থেকে আজ পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা, যেখানে সরাসরি মুসলমান নাম উচ্চারণ করে ভোট প্রচার করেন প্রধানমন্ত্রী, তারপরেও তাকে বিরত করা হয় না প্রচার থেকে বা বাকি সমস্ত তথ্যের আধারে
আজকে যখন 1951 সালে ভোট হয়েছিল তখনও ভোটের ডেটা 24 ঘন্টার মধ্যে মানুষের হাতে এসে গেছিল। আর এখন আজকে 2024-এ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, ভোটের ডেটা আমাদের হাতে পেতে লাগছে 11 দিন, তাও অসম্পূর্ণ। আমরা আজও জানি না কত লোক ভোট দিয়েছে, শুধু জানি 1%। এই যে রহস্যজনকভাবে ইনকম্পিটেন্ট, অপদার্থতা, এবং এই যে এটা ইচ্ছাকৃত ডেলিবারেট ইনকম্পিটেন্ট, অর্থাৎ এই যে অপদার্থতা অর্জন করেছে 2024-এর নির্বাচন কমিশন, সেই 1951 থেকে আজ পর্যন্ত সেই নির্বাচন কমিশনকে সুনামটা অর্জন করতে হয়েছে বিভিন্ন নির্বাচন কমিশনের কষ্টকর সাধ্য প্রয়াসে। কিন্তু আজকে ভুলণ্ঠিত হচ্ছে নির্বাচন কমিশনের এই অপদার্থতা। আপনি বলুন কতজন ভোট দিয়েছে নির্বাচন কমিশন বলতে পারছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন 4 বার 5 দফায় ভোটের পার্সেন্টেজ বাড়াচ্ছে আর কমাচ্ছে। এটা কি করা যুক্তিসঙ্গত? এতদিন 1951 থেকে আজ পর্যন্ত ভোট হয়ে এসছে, ভোটের ইতিহাসে তো এরকম হয়নি যে আজকে বলবে 62%, কালকে বলবে 63, তারপরে বলবে না 70%। এবং 70% বলছে কার উপর নির্ভর করে? একটা সংখ্যার উপর নির্ভর করে। সেই সংখ্যাটা বলছে আমি বলতে পারবো না। এ তো যেন ইলেকটোরাল বন্ডের মতন ছোপাছুপি খেলা হচ্ছে। যেভাবে আমরা এখনো পিএম কেয়ার ফান্ডের হিসেব পাইনি, ইলেকটোরাল বন্ডও পেতাম না সুপ্রিম কোর্ট কানমোলা না দিলে, ঠিক সেইভাবে নির্বাচন কমিশনও কাজ করছে। আজকে একটা বুথে কত ভোট হয়েছে না জানতে পারলে ওই বুথে কত শতাংশ ভোট হয়েছে এটা আপনি গণনা করতে পারবেন? পারবেন না। অথচ নির্বাচন কমিশন বলছে যে এত শতাংশ ভোট হয়েছে, কিন্তু বলতে পারছে না কতজন ভোট দিয়েছে, কতজন ভোটারের মধ্যে। বেশ জয়দেববাবু, আপনার কাছে আমি খুব সংক্ষেপে একটা বিষয় জানার চেষ্টা করব, আমি তারপরে রবি ম্যামের কাছেও আসবো। জয়দেববাবু, আপনার কথা অনুসারে সেই স্ট্র্যাটেজি ধরেই যদি আমি একটু সংযোজন করি, আমি একটু এগোতে চাইছি বিষয়টা নিয়ে। প্রশ্ন যদি আমি একটা করি আপনাকে, ধরুন একজন 18 বছর বয়সী একজন ছেলে কিংবা মেয়ে, সে বড় হয়েছে, সে বড় হওয়ার পরে কোনো একটা ভুল কাজ করেছে, অন্যায় কাজ করেছে, এবার তার দায় কার উপর বর্তাবে? গার্জেনের ওপরে নাকি 18 বছর বয়সী সেই ছেলে মেয়েটার ওপরে? কোনটার উপরে? গার্জেনের ওপরে। সম্পূর্ণ গার্জেনের উপরে? অবশ্যই গার্জেনের। 18 বছর ছেলেটির বা মেয়েটির কোনো দোষ নেই তো? না, দেখুন ব্যাপারটা হচ্ছে দোষটা করতে অ্যালাউ করা হয়েছে কিনা। আমার প্রশ্ন একটা জায়গা থেকে, দোষটা হয়েছে নাকি হয়নি? না, আমার প্রশ্ন 18 বছর বয়সী ছেলে মেয়েটার কি সত্যি দোষ রয়েছে নাকি নেই? ভারতের মতন দারিদ্র পীড়িত দেশে, যেখানে ইন্দোরে, আপনার খাজুরাহে এবং সুরাটে প্রার্থীরা পর্যন্ত দোষ করে ফেলছে টাকার কাছে, টাকা নিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করে নিচ্ছে এবং বিজেপি টাকা দিয়ে তাদের সঙ্গে সেলফি তুলে কৈলাস বিজয়বর্গীয় ছবি পোস্ট করছে। টাকা দিয়ে এই ভারতবর্ষে সবকিছু কেনা যায়। তার অর্থ হচ্ছে জয়দেববাবু আপনি বলতে চাইছেন যে 18 বছর ছেলে বা মেয়েটি যা দোষটা করছে সেটা করতেই পারে? না, একবারও বলিনি। তার মানে সেটা দোষ করার জায়গায় এলো কেন? না না, নির্বাচন কমিশন। বেশ জয়দেববাবু, আমার প্রশ্নটা এখানেই ছিল, আমি আপনাকে আটকাচ্ছি না, ক্ষমা প্রার্থী, আমি আপনাকে আটকাচ্ছি না। আমার প্রশ্নটা যেখানে ছিল সেটা মূল ব্যাখ্যাটা হচ্ছে এই জায়গাতে, আজ যদি নির্বাচন কমিশনের দোষ হয়ে থাকে, একদম সত্যি কথা, এই যাবতীয় ভোটের যা হিংসা হবে, যা কিছু হবে, সেটা নির্বাচন কমিশনের দেখার দায়িত্ব, একদম ঠিক। কিন্তু তার মানে তো এটা নয় যে লাগাম ছাড়াভাবে তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস তাদের এই দৌরাত্ম্যটা চালিয়ে যাবে, এটাও তো কোনোভাবে কাম্য নয়। এরা ক্ষমতা লোভী স্যার, অঞ্জন দা, এরা ক্ষমতা লোভী। এরা কেউ দেশবন্ধু চিত্তরঞ্জন নয়, কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, যে আইসিএস এর চাকরি ঠুকরে দিয়ে রাজনীতিতে এসছে, বা কেউ ব্যারিস্টারি ছেড়ে দিয়ে টাকা দিয়ে এখানে রাজনীতিতে। মানে তাহলে আপনি বলছেন রাজনীতিটা এখন ভদ্র মানুষের জন্য আর নেই? তার মানে আপনি বলে দিচ্ছেন, আপনি কনক্লুড করছেন যে রাজনীতিটা ভদ্র মানুষের জন্য আর নেই? সেটা তো এডিআর এর রিপোর্টে বেরিয়েছে অঞ্জন দা, এডিআর এর রিপোর্টে বেরিয়েছে। একেবারে এই কথা নিয়ে সোজাসুজি চলে যাব রুবি ম্যামের কাছে। রুবি ম্যাম, রাজনীতিটা আর ভালো মানুষের জন্য নেই, রাজনীতিটা এখন তাদের জন্যই রয়েছে যারা এই কাজগুলো করতে পারছে বা করছে। জয়দেববাবুর ভাষায় উত্তর নেব আপনার থেকে। রবি ম্যাম, শুনতে পেয়েছেন আমার প্রশ্ন? হ্যাঁ, আজকে আমরা দেখলাম 93টি কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গে যে 4টি কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে বিভৎস সন্ত্রাস দেখতে পেলাম।
সারা ভারতবর্ষ জুড়ে ভোটকে উৎসবের মতো করে পালন করা হয়, শুধু পশ্চিমবঙ্গে যখনই তখনই আমরা দেখি কোনো না কোনো মায়ের কোল খালি হয়েছে, কেউ না কেউ বোমে আক্রান্ত হচ্ছে, কোথাও না কোথাও বোম পাওয়া গেছে, কোথাও গুলি চলেছে, কিছু বসতে দেওয়া হয়নি, কোথাও রিগিং হয়েছে, কোথাও পোলিং এজেন্ট দেওয়া হয়নি বিরোধীদের, নানা রকম ভাবে গণতন্ত্রের বজ্জাকে টিপে মেরে ফেলছে এই রাজ্য সরকার। আমি পাচ্ছি পুলিশ কিভাবে আজকে একটি বুথের মধ্যে বসেছিল এবং মানুষকে বারবার করে প্রতিযোগিতা করছিল যে আপনারা কাকে ভোট দেবেন সেই বিষয়। আমরা দেখতে পেয়েছি আজকে যে আমাদের প্রার্থীকে কিভাবে তৃণমূলের একজন ব্লক সভাপতি ঘাট ধাক্কা দিয়ে মারপিট করার চেষ্টা করছে। জঙ্গিপুরের কথা বলছেন, সেই ফুটেজ পিসিআরকে একবার বলবো, ধনঞ্জয় ঘোষের সেই জঙ্গিপুরের ধনঞ্জয় ঘোষ এবং তৃণমূলের সেই ব্লক সভাপতি, এদের দুজনের মধ্যে যে বচসার ছবি, সেই ছবিও একবার দেখাতে। কিন্তু একটা বিষয় কিন্তু অত্যন্ত পরিষ্কার রবি ম্যাম, যে ছবিটা ওখানে দেখা গিয়েছিল, হয়তো কোনো মিডিয়া চ্যানেল বলবে না, কিন্তু কথাটা খুব সত্যি কথা। একবার ভালো করে যদি চেক করেন সেই ফুটেজে, প্রথম হাতটা, যদি আমি জানি না তার আগের কোনো স্টেপ রয়েছে কিনা, কিন্তু সেখানে কিন্তু একটা জিনিস অত্যন্ত স্পষ্ট দেখা গিয়েছে, প্রথম হাতটা কিন্তু ধনঞ্জয় বাবুর থেকেই গিয়েছিল, তারপর ব্লক সভাপতির। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা আসছে না। স্বীকার করে নিচ্ছে, উনি স্বীকার করে নিচ্ছে, এটাই ভালো। এমন ভাবে রিগিং করা হচ্ছিল যে বাধ্য হয়েছে সে একটা প্রার্থী। কি বলছেন আপনারা সেট করছেন, আপনারা সেট করেছে আপনাদের প্রার্থী, আপনারা একটু বুঝে কথা বলুন। আপনি কথা ঘোরাচ্ছেন কেন? আপনি বলুন যে আপনাদের প্রার্থী গায়ে হাত দিতে গেছে, মানমুখী কেন হয়েছে, তাহলে বলুন। না আপনি তাহলে কি আপনি বলুন যে আপনাদের নির্বাচন কমিশন তার মানে ওখানে ঠিকঠাক ভাবে কাজ করছিল না, মানে আপনি বুঝুন। আপনি কি বলছেন? আপনি বলছেন আপনাদের নির্বাচন কমিশনের এত কিছু সুরক্ষা, এত সিস্টেম, এত কিছু থাকার পরে আপনাদের দলদাস, তারপরেও আপনাদের ভোট ঠিকঠাক হচ্ছে না, রিগিং হয়ে যাচ্ছে। আমি একটু কাচি করছি, আমি একটু সেন্সর করব, প্লিজ আমি একটু সেন্সর করব, আমি দুজনকে এই ক্ষেত্রে থামাবো, থামাচ্ছি, প্লিজ একটু ভালো করে শুনে নিন। রুদ্রাঙ্ক এবং রুবি ম্যাম দুজনকেই আমি বলবো একটু শুনে নিন, প্লিজ আমার প্রশ্নটা একটু শুনে নিন। রুবি ম্যাম একটু সেন্সর করছি, রুবি ম্যাম প্লিজ শোনার ধৈর্য রাখতে হবে। রুবি ম্যাম, আপনারা নিজেরাই বলে গেলে সঞ্চালকের প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ শোটা আমার চলছে, প্লিজ একটু কোশ্চেনটাও শুনে নিন। রুবি ম্যাম, আপনার কাছে আমার প্রশ্নটা একটাই ছিল, ধনঞ্জয় বাবুর ক্ষেত্রে প্রথম দেখা গিয়েছিল এই বিষয়টি, প্রথম হাত তোলে, আমি জানি না তার আগে ঘটনা কিছু ঘটেছে কিনা, কিন্তু প্রশ্ন উঠছে, আপনি বলছেন যে রাজ্য সরকারের দিকে কি দায় বর্তায় না? অবশ্যই রাজ্য সরকারের দিকে হয়তো দায় বর্তাতে পারে, কিন্তু এটাও তো প্যারালালি সত্যি যে ভোটটা রাজ্য সরকার করাচ্ছে না, নির্বাচন কমিশন করাচ্ছে, তাহলে দায়টা রাজ্য সরকারের দিকে কেন বর্তাবে? শুধু নির্বাচন কমিশনের দিকেও বর্তানো উচিত। দেখুন, কেন্দ্র এবং রাজ্যকে সমানভাবে তাল মিলিয়ে ভোটটা করাতে হবে। এবার ঠিক আছে, বেশ, বলুন না, আমি শুনছি। হ্যাঁ, বিষয়টি হচ্ছে এরা যেভাবে সন্ত্রাস করছে, আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে আজকে বোম উদ্ধার হয়েছে। এবার বিষয়টি পুলিশরা কি করে যে এরা জানতেই পারছে না কোন এরিয়ায় কোন জায়গাতে এত বোম রাখা হচ্ছে, এত বোম আসছে কোথা থেকে, পুলিশ প্রশাসনের কি ভূমিকা এখানে? এই ভূমিকাটা আমরা জানতে চাই, সাধারণ মানুষ জানতে চাই। কেন পশ্চিমবঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে গেলে ভয় পাবে, কেন আক্রান্ত হবে, কেন এখানে নানা রকম ভাবে সন্ত্রাস হবে? তো পশ্চিমবঙ্গ এটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই ভোট করাতে চান? কেন উনি কি নিজের ওপর কোনো ভরসা নেই? উনি কি কোনো কাজ করেনি? আসলে উনি জেনে গেছে যে কিভাবে দুর্নীতি করেছে ওনার দল, নেতা, ওনার মন্ত্রীরা। এই জন্য উনি ভয় আছেন, আতঙ্কে আছেন। এই জন্য শেখ শাহজাহানের মতো প্রত্যেকটা ক্রিমিনালকে জায়গায় জায়গায় ব্লকে উনি রেখে দিয়েছেন এভাবে ভোট করানোর জন্য। সেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। বেশ আমি রুদ্রাঙ্কুর কাছে আসবো। রুদ্রাঙ্কু, ভোট পরবর্তী হিংসা এবং ভোটের আগে এই যাবতীয় বিষয়গুলো নিয়ে যখন বারবার করে কথা ওঠে, তার আগে আমি শুধুমাত্র একটা এক্সাম্পল আজকে সেট করব, তা হচ্ছে পান্ডুয়ার ঘটনা। নিশ্চয়ই তুমি জেনে থাকবে, পান্ডুয়ায় একেবারে হুগলির বিজেপি প্রার্থী চলে এলেন লকেট, এবং তিনি আসবার পরে তিনি একেবারে এনএসজি যাবতীয় বিষয় নিয়ে কথা হলো। প্রশ্ন উঠছে, সত্যিই তো
রাজ্যের বুকে এত বোমা বারুদ পাওয়া যাবে কেন? কেন রাজ্যের বুকে এত বোমা বারুদ থাকার কারণে একজন নিরীহ প্রাণ, একজন শিশুকে তাকে মৃত্যুবরণ করতে হবে, কোনো এক শিশুর হাত চলে যাবে? তাহলে কি এটা সত্যি, জয়দেববাবুর কথা যদি আমি মেনে নিই, রাজনীতিটা আর ভালো মানুষের জন্য কি থাকলো না? প্রশ্ন আমার একই রকম তোমার কাছেও। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে বোমার কথা বলছেন, আগ্নেয়াস্ত্রের কথা বলছেন, আমি বলছি না, দিদি আমি বলছি না, না না আমি বলছি, ফুটেজ বলছে। আপনার প্রশ্নটারই বলছি, প্রশ্নটা হ্যাঁ নিশ্চয়ই। ফুটেজ ধরে আমি আপনাকে বলি যে আমরা এই রাজ্যে কিছুদিন আগে আমরা দেখলাম, এই যে দিদি একটু আগে দেখলেন না, কথায় কথায় শুধুমাত্র সন্দেশখালী দিয়ে কমপ্লিট করলো, তো বলে এদের আবার একটা স্লোগান উঠেছিল নন্দীগ্রাম আবার সন্দেশখালী, ঠিক আছে, নন্দীগ্রামের জন্য সিপিএম চলে গেছে, সন্দেশখালীর জন্য তৃণমূল কংগ্রেস চলে যাবে, ঠিক আছে, এরকম একটা হাওয়া তোলার কথা। তো তৃণমূল কংগ্রেসের ফেসবুকে যান, আপনি ইউটিউবে যান, আপনি কি দেখতে পারবেন একটা ভিডিও। তো আমার কথাটা হচ্ছে, ওনারা অনেক কিছু করে ডিফেন্ড করতে পারে, কিন্তু সেখানে ধরা পড়ছে যে ওনাদের নেতারাই বলছে যে যাও বোম রেখে আসো, ওনাদের নেতারাই বলছে, ওনাদের কর্মীদের দেখা যায় যে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভগবানের নাম নিতে নিতে, ঠিক আছে, ভগবানের নাম নিতে নিতে পুজো করা আমরা দেখেছি, কিন্তু এটা কি ধরনের জিনিস আমি জানি না। আর এদের দলের বলুন তো কি বলুন তো, শান্তিভাবে ভোট, শান্তির যে বিষয়টা না, যে দলে একটা মানে যারা মানে দলের টিকিট দিচ্ছে এমন একটা লোককে যার নাম প্রজ্জ্বল রাভান্না, ঠিক আছে, তো এরা হয়তো এটা শুনলে নামটা রুদ্রাঙ্ক, একটা বিষয় আমার অত্যন্ত খারাপ লাগে, আমি এতদিন ধরে প্যানেল করছি, একটা বিষয় আমার সত্যি খুব খারাপ লাগে, রাজনীতিতে তুলনা না টেনে কি নিজের সপক্ষে কিচ্ছু বলা যায় না? রুদ্রাঙ্ক, তুমি একেবারে চলে গেলে কোথায়, সুদূরবর্তী। আমাদের দলের ব্যাপারে বা আমাদের ব্যাপারে যদি বলতে হয়, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছে, বদলা নয় বদল চাই, পাড়ায় পাড়ায় রবীন্দ্রসঙ্গীত চালান, ঠিক আছে, ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত তোমরা চালাচ্ছ, কিন্তু আমি তোমাকে রতুয়ার একটা ছবি দেখাই, সেখানে একেবারে বোমা বারুদের গান চলছে, হয়তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মিলনের কথা বলতেন, আর এখন বোধহয় রতুয়ার ওখানকার লোকেরা বোমা বারুদের কথা বলছে। আমি একবার ফুটেজটা দেখাবো রতুয়ার সেই বোমা কি করে ফেলছে, দেখবে চকলেট বোমের মতো করে ফেলাচ্ছে, দেখুন ছবিটা দেখুন, পিসিআরকে বলবো, দেখো ছবিটা দেখো, রতুয়াতে বোমাবাজি, দেখো একজন ভদ্রলোক এলেন, আমি আশা রাখি তিনি নিশ্চয়ই খুব বুদ্ধিজীবী লোক হবেন, কেননা রাজনীতিতে এখন ভালো মানুষের জায়গা নেই, তার মানে নিশ্চয়ই এই লোকটি আমি ধরে নেব যে একটু হলেও ভালো, তার কারণ একটা বোমা ফেলেছে, দুটো বোমা ফেললো, এবং দুটো বোমা ফেলার পরে তিনি ক্রমশ দৌড়ে আসছেন, এবং দেখুন কি সুন্দরভাবে দৌড়ে আসছে, সত্যিই তো কি সুন্দর অপরূপ মহিমা, সুন্দর দৃশ্য, ছুটে আসছে, নতুন নয়া রাজনীতি, এবং রাজনীতিতে বোমা মারাটা অত্যন্ত ইজি ব্যাপার, নর্মাল, সে বিজেপি করুক আর তৃণমূল কংগ্রেসই করুক, এটা অত্যন্ত নর্মাল, এটা বাংলার ছবি, তাই তো রুদ্রাঙ্ক, তাই তো রবি ম্যাম, দুজনের জন্যই প্রশ্নটা। এরা ভিন রাজ্য থেকে এনে অনেক গোলা বারুদ চুপ করার চেষ্টা করছে। আচ্ছা রুদ্রাঙ্ক, আমার এই জিনিসটা মানতে পারলাম না, সরি, আমিও এখানে ছবি দেখতে পেলাম না একদম, প্লিজ রুবি ম্যাম আপনার কাছে আসবো, আপনাকে সুযোগ দেবো, কিন্তু প্রশ্ন হচ্ছে রুদ্রাঙ্ক, মুখ ঢাকা, তুমি পট করে বলে ফেললে যে বহিরাগত, ডিফেন্ড করো, অবশ্যই ডিফেন্ড করো, কিন্তু ডিফেন্ডটা এমনভাবে করো না যেখানে গ্যাপ থেকে যায়। রুদ্রাঙ্ক, না আমি কাউকে কোনো ডিফেন্ড করতে বসিনি, আমার কথাটা হচ্ছে কি বলতো, কেউ যদি কোনো দোষ করে, আমি একদম মানে আমি পলিটিক্স বা আপনার এই সবকিছু তৃণমূল বিজেপি সবকিছুর উদ্যোগী বলছি, কোনো মানুষ যদি দোষ করে, কোনো মানুষের জন্য যদি একটা প্রাণও যায়, একটা প্রাণ মানে অনেক দাম, এটা একদমই কোনোদিনই এটা মানার বিষয় না, ঠিক আছে, যে দোষ করবে যে শাস্তি পাক সবকিছুর ঊর্ধ্বে গিয়ে, এটা আমাদের দল, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে, কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে একটা কোথাও বোম পড়ছে, আমরা দেখতে পাচ্ছি যে সুযোগ দেবো, বলার সুযোগ দেখতে পাচ্ছি, প্লিজ শোনার ধৈর্যটা রাখুন রুবি ম্যাম, প্লিজ শোনার ধৈর্যটা রাখুন, উনি বলছেন, ওনাকে শেষ করতে দিন, তারপর আপনার কাছে আমি আসবো। রুবি ম্যাম প্লিজ, সবসময় আপনাকে বলবো, আরে বাবা বলার সুযোগটা দিন, এত কিছু করে বসে আছে না, আপনাদের কোনো কিছু বলতে গেলে আপনাদের নাম উঠে আসে, কি করবেন বলুন, আপনাকে এখন কিছু বলিনি, আমি অন্য কথা বলছি, স্বীকার করুন এটা পিসিমার বোমা। এ বাবা, আপনি দেখতে পাচ্ছেন উনি জামা কাপড় মানে উনি মুখ বাঁধা, যে লোকটা মুখ বোঝা যাচ্ছে না সেটাকে উনি বুঝে গেছেন, ওনাকে অ্যাওয়ার্ড দিন। আরে বাবা, আপনার প্রার্থী ঠিক করার আগে এগুলো বুঝতে পারেননি? আপনি টিভিতে দেখে গামছা মুখে বাঁধা লোক দেখে বুঝে যাচ্ছেন কার কোন দলের।
আর আপনারা আমি পাঠিয়ে দিচ্ছেন সেই লোকের, দেখেন খুব না ব্যাকগ্রাউন্ড চেক ইন্টারেস্টিং করেন হয়ে না? যাচ্ছে বিষয়টা, কিন্তু অত্যন্ত টিকিট দেওয়ার দুঃখজনক। ব্যাকগ্রাউন্ড চেক করেননি? ইন্টারেস্টিং হচ্ছে কিন্তু টিকিট দেওয়ার দুঃখজনক। background হয়তো check করেন? দর্শক যারা দেখছে তারাও খুব মজা পাচ্ছে, সত্যি কি সুন্দর ডিবেট চলছে। কিন্তু জয়দেব বাবু আপনার কাছে আসবো। জয়দেব বাবু, এটা কি ছবি আপনি বলুন তো? এটা উনি তো বলতেই দেবেন না না। প্লিজ, আমি দুজনকেই থামাচ্ছি। আমি জানি না প্রোটোকল সম্বন্ধে আপনারা কি মনে করেন, প্রত্যেকটা হাউসে কি হয় আমি জানি না, কিন্তু ট্রাইব টিভিতে অন্তত সবাইকে বলার সুযোগটা আমি দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনারা যদি নিজেরাই নিজেদেরকে বলার সুযোগ না দেয় তাহলে আমি সত্যি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু, কি হচ্ছে বলুন তো? এইভাবে বোমা বারুদ পড়ছে, একজন ডিপেন্ড করে বলছে বহিরাগত, আরেকজন বলছে মানে কি কি একটা যেন নামও নিলেন তিনি বললেন বাজি, কোনো কিছু পিসিমার বাজি। আমার প্রশ্ন হচ্ছে কি করে চিনছেন তারা একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুড়ি করতে গিয়ে ডিফেন্ড হয়ে যাচ্ছে না তো? জয়দেব বাবু, খুব সংক্ষেপে আপনার থেকে উত্তরটা দেবো, দেখুন, তারপর বিরতিতে যাবো। যে দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে সাধারণ মানুষকে রাজনৈতিক দলগুলোর আনুগত্যে এবং তাদের উপর মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, সেই সমস্ত উন্নয়নশীল দেশেই বা বিকাশশীল দেশেই কিন্তু আমরা এই ভোট সংক্রান্ত হিংসা দেখি। কিন্তু উন্নত দেশগুলোতে কেন দেখি না? কারণ তাদের সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না, কোনো রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। রাজনীতির প্রবাহে বয়ে চলে, মানুষ ভোটের দিন যায়, তাদের জনমত প্রকাশ করে, বাকি মানুষের ইনভলভমেন্টটা থাকে সিলেক্ট করার জন্য, কাকে আমরা বেছে নেবো বা ইলেক্ট করার জন্য। আর এখানে হচ্ছে ফোর্সফুলি কে যেন লড়াইটা জিতবে। দিস ইজ আ ব্যাটেল ফিল্ড। আপনি দেখুন চ্যানেলে চলছে মহারণ, লড়াই, যুদ্ধ, মহাসংগ্রাম। ইজ দিস দ্য ইলেকশন? ইলেকশন মানে তো হচ্ছে বেছে নেওয়ার প্রক্রিয়া। সেখানে মহারণ, সংগ্রাম, ব্যাটেল, লড়াই, আগুন, তরোয়াল, তার মানে হচ্ছে এটা রাজায় যুদ্ধ হয়, উলুক আগ্রার প্রাণ যায়। এবং এই উলুক আগ্রা গুলোরই প্রাণ যায়, শীতলকুচিতে গেছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে ভোট রক্তাক্ত হয়েছে তাতে রাজায় যুদ্ধ হয়েছে, আর তারা ক্ষীর খেয়েছে, আর এই উলুক আগ্রা গুলোর প্রাণ গেছে। তার কারণ হচ্ছে মানুষ বিজেপি করে কিছু পাবার লোভে, তৃণমূল করে কিছু পাবার লোভে, বাকি দলগুলো করে কিছু পাবার লোভে, হয় সরকারি চাকরি হোক, আনুগত্য হোক, কোনো সুবিধা হোক বা কোনো সরকারি বেনিফিশিয়ারি হোক, কারণ তাদের আর্থসামাজিক পরিস্থিতিটা প্রচন্ড ভঙ্গুর। জয়দেববাবু আসবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, আমাকে একটু থামাতে হচ্ছে। জয়দেববাবু প্লিজ কিছু মনে করবেন না, একটু থামাতে হচ্ছে, কারণ এখন সময় একটা ছোট্ট বিরতির। যদি জয়দেববাবুর ভাষায় বলি, সত্যি হয়তো এরকম সময় যদি আসে তাহলে যে কোনো সংবাদ মাধ্যম খুব খুশি হব, স্পেশালি ট্রাইব টিভি বাংলা খুব খুশি হবে যদি এটা পরবর্তীকালে লিখতে পারে 24-এর মহারণ নয়, 24-এর পরবর্তীকালে যে ভোট হবে 29-এর মহাশান্তি। এই খবরের দিকে নজর রাখুন, এক কথায় অঞ্জন দেখতে থাকুন। সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি। বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। অনেকে হয়তো ভাবছেন দর্শকদের মধ্যে যে মিড অফ দ্য শোতে চলে এলাম, কিন্তু এখনও এসএসসি নিয়ে কেন আলোচনা হচ্ছে না। আসবো আলোচনায়, তার কারণ এসএসসি ভুলে যায়নি, তার কারণ এসএসসি এখন সংবাদ শিরোনামে। যখন মানুষ পড়ালেখা করতেন তখন তারা ভাবতেন তারা বড় বড় শিক্ষক হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বড় কোনো সায়েন্টিস্ট হবেন। কিন্তু এখনকার দিনে রাজ্যের যে হাল এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে হাল, সেই হালের দিকে তাকিয়ে আমি জানি না, বড়সড় হয়তো প্রশ্ন রয়েছে নতুন যৌবনের ওপরে। নতুন যৌবনের হয়তো ভেতরেও এই প্রশ্ন চলছে, পড়াশুনোটা করে আর কি লাভ আছে? সত্যি কি পড়াশুনো করে কোনো আর লাভ হবে? তার কারণ রাজনীতিটা আর ভালো মানুষের জন্য নেই ঠিকই, কিন্তু পড়াশুনোটা তো নিশ্চয়ই ভালো খারাপ দিয়ে বিবেচনা করা যায় না, বরং পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এই যাবতীয় বিষয় নিয়ে আবারও আসছি। পরিচয় পর্ব তো আপনাদের সামনে তুলেই ধরেছি, এতক্ষণ ধরে আলোচনা পর্ব চলছিল। এবার একেবারে জয়দেববাবুকে প্রথম প্রশ্নটা করব। এসএসসির আজকে যে রায়, সুপ্রিম রায়, এবং সেই সুপ্রিম রায় থেকে একেবারে বলা যেতে পারে কিছুটা হলেও স্বস্তিতে থাকলেও চাকরিহারারা, কি মনে করছেন সত্যি কি কিছুদিনের জন্য স্বস্তি, নাকি এটা আরও আগে করা উচিত ছিল একেবারে এসএসসির থেকে, যাতে এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতেই না হতো? কোনটা? দেখুন, পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টে বিচারাধীন
এবং যেটা জুরিসডিকশনের আন্ডারে বিচারপতিদের সামনে এবং কোর্টে রয়েছে সেই ব্যাপারে কোনো সার্বিক মন্তব্য আমি করতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যদি বলেন এই প্রসঙ্গে আমি বলবো যারা এই পুরো কাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হোক, কিন্তু যদি যোগ্য অযোগ্যদের মধ্যে সঠিকভাবে আলাদা করা না যায় তাহলে মানবিকতার কারণে যেভাবে একটি ক্যান্সার পেশেন্টের চাকরি রাখা হয়েছে সে অযোগ্য না যোগ্য বিচার না করে সেই রকম ভাবে বাকিদেরও চাকরি রেখে দিতে হবে, মহামান্য সুপ্রিম কোর্টকেও বা হাইকোর্টকেও, কারণ আইন তো সবার জন্যই সমান। আইন সবার জন্য যদি সমান হয়, একজন ক্যান্সার পেশেন্ট সে যোগ্য না অযোগ্য জয়দেববাবু একটু বাধা দিচ্ছি। আপনি বললেন আইন সবার জন্য সমান, আপনি নিশ্চয়ই টিভি চ্যানেল দেখবেন, সেখানে তথাগত বাবুর একটা ইন্টারভিউতে তথাগত বাবু বলছেন আইন সবার জন্য সমান মোটেই নয়, আইনের কোনো জায়গাতে এরকম লেখা নেই আইন সবার জন্য সমান, কিন্তু আপনি বলছেন আইন সবার জন্য সমান। এবং সবথেকে বড় প্রশ্ন আপনি তুললেন যোগ্য অযোগ্য সেইভাবে বিচার না করে, বলার সুযোগ দেবো আপনাকে, যোগ্য অযোগ্য সেরকমভাবে বিচার না করে এখন আপাতত মানবিকতার খাতিরে চাকরিটা বাঁচিয়ে দেওয়া দরকার। কিন্তু সত্যি যদি তাই হয় তাহলে এ ফর অ্যাপেল বি ফর বল বানানে ভুল হয়ে যাবে না তো? আমি প্রথমে তথাগত বাবুকে গুরুত্ব দেবো না, কারণ উনি আরএসএস এর প্রোডাক্ট, উনি যেটা বলছেন সেটা বেদবাক্য নয়। আশা করি আপনি ছোটবেলা থেকে, আমি বা সার্বিক সমস্ত মানুষ ছোটবেলা থেকে এটাই শুনে এসছে আইনের চোখে সবাই সমান, এবং এটা কনস্টিটিউশন বলে, সংবিধান বলে আমরা প্রত্যেকে সমান অধিকার, ইকুয়ালিটির কথা সংবিধান বলে। তথাগত বাবু রাজ্যপালের ক্ষেত্রে সেটা হচ্ছে না, শুনবো না, রাজ্যপালের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। সেখানে কনস্টিটিউশনে রক্ষা কবচ দেওয়া আছে, 361 নম্বর ধারা, 361 নম্বর ধারা, হ্যাঁ ও রক্ষা কবচ দেওয়া আছে, কিন্তু আমার আপনার জন্য নেই, বা বাকি এই চাকরিহারাদের জন্য সেরকম কোনো রক্ষা কবচ নেই। অতএব সে জায়গায় তারা প্রত্যেকেই আইনের চোখে সমান। একটি ক্যান্সার পেশেন্টকে যদি যোগ্য অযোগ্য বিচার না করে তার চাকরিটা রাখা যায়, তেমন প্রত্যেকের চাকরিটাই রাখতে হবে, কারণ কারুর বাড়িতে বুড়ো বাবা মার ওষুধ কেনা আছে, কেউ ধার করে বোনের বিয়ে দিয়েছে, কারুর বাড়িতে সদ্যজাত বাচ্চা আছে, সবার কম্পালশন রয়েছে। কিন্তু আমি এটাও বারবার বলছি যে যোগ্য অযোগ্য বাঁচতে না পারলে, যার জন্য বাঁচতে পারা যাচ্ছে না তাদেরকে ফাঁসি কাটে ঝুলিয়ে দাও, কিন্তু না বেঁচে কাউকে শাস্তি দিও না। কেন আমি একটা 10 সেকেন্ড নেবো সংক্ষেপে প্লিজ। 11 জনের একটা দল, 11 জনের একটা দল একজন খুন করেছে, আমি যদি সেই একজন খুনিকে শনাক্ত করতে না পারি তাহলে কি আমি 11 জনকেই ফাঁসি কাটে ঝুলিয়ে দেবো, না 11 জনকেই নিঃশর্ত মুক্তি দেবো? কোনটা ন্যায় বিচার? একজনকে যদি আমি শনাক্ত করতে না পারি তাহলে আমাকে 11 জনকেই নিঃশর্ত মুক্তি দিতে হবে, কিন্তু একজনের দোষের ভাগী বাকি 10 জনকে ফাঁসি কাটে আমি ঝুলিয়ে দিতে পারি না। সেই রকম যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায়, নিঃসন্দেহে যোগ্যরা থাকবে, অযোগ্যরা চলে যাবে, কিন্তু সেটা যদি করা না যায় সেক্ষেত্রে কিন্তু একজন মানুষেরও চাকরি মানবিকতার কাছে নেওয়া যাবে না। আমি রুবি ম্যামের কাছে আসবো, আমি রুবি ম্যামের কাছে আসবো। রুবি ম্যাম, জয়দেব বাবুর ভাষায় আমি যদি মহাভারতের দিকে একটু তাকাই, মহাভারতের দিকে একটু যদি ঝাঁকি মারি, সেখানে দেখা যাবে একেবারে কৃষ্ণ বলেছিলেন যে বৃহত্তর স্বার্থে কর্ণ এবং বাকি তাদের সবাইকে নিধন করা যেতে পারে। আমি যদি খুব ভুল না হই, যদি ভগবদ্গীতা খুব ভুল না পড়ে থাকি, তাহলে প্রশ্ন ওঠে এক্ষেত্রেও কি একই রকম জায়গা সত্যি ক্রিয়েট হয়ে আছে? না হলে সুপ্রিম কোর্ট কেন এখনো পর্যন্ত চাকরিহারাদের পাশে থাকছে? সাউন্ড আসছে না আপনার, মিউট করা রয়েছে ম্যাম, প্লিজ আনমিউট করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, মোদিজি ধরা মঞ্চে সমস্ত মিডিয়ার সামনে এবং ভারতবর্ষের সবার সামনে পশ্চিমবঙ্গের এই কথাটি তুলে ধরেছেন। তিনি কিন্তু বারবার করে বলেছেন যে তারা শাস্তি এবং যোগ্যরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক, তারা পাক। সুতরাং এটা আমরা নিশ্চিন্ত ভাবে বলতে পারি যে যারা যোগ্য তারা চাকরি পায়। এবং এক্ষুনি যে দাদা বললেন যে অযোগ্যরাও যেন চাকরিটা পায়, যদি লিস্টটা বের, কিন্তু বিষয়টা হচ্ছে যারা অযোগ্য তারা হয়তো পড়াশোনাটা সঠিকভাবে করেনি, তারা সাদা খাতা জমা দিয়ে চাকরিটা পেয়েছে, তারা আপনার আমার সন্তানকে কি পড়াবে, আগামী প্রজন্মের ভবিষ্যৎটা কোথায় যাবে? আজকে যদি একটা টিচার যদি স্ত্রীর ম্যাথস না কমপ্লিট করতে পারে, সে যদি একটা লেটার রাইটিং না করাতে, আমি এরকম টিচার কেন রাখবো? কেন রাজনীতি করবে তাহলে তারা? স্কুল
রুবি ম্যাম, তাহলে পরবর্তীকালে তারা রাজনীতি করবে? বিষয়টা হচ্ছে সব জায়গায় রাজনীতির কথা ভাবলে হবে না। যারা আচ্ছা। অযোগ্য তারা রাজনীতি করে, এই ধারণাটা যারা পোষণ করে রেখেছে তারা ভুল, আচ্ছা তারা সম্পূর্ণ ভুল। এখন প্রচুর মানুষ আছে যারা ম্যাম, মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য তো, মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য, অমিত শাহ যোগ্য, নরেন্দ্র মোদী যোগ্য, তো সবাই তো যোগ্য। ডেফিনেটলি রাজনীতির জন্য, শুনুন, রাজনীতির জন্য, ভারতবর্ষের জন্য যে ভাবতে পারবে সে অবশ্যই যোগ্য, সে অবশ্যই যোগ্য। আপনাদের কেন তাহলে তো প্রধানমন্ত্রী অযোগ্য, তাহলে তো ওনার যোগ্যতাই নেই। প্লিজ ব্যক্তিগত আক্রমণ, যারা উনি আপনারও প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী। রুদ্রাঙ্ক প্লিজ। কাকে বলি? আমি রুদ্রাঙ্ককে বলেছি, আপনি বলুন প্লিজ, কন্টিনিউ করুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যারা অযোগ্য তারা কিন্তু আগামী প্রজন্মের ভবিষ্যৎটা কিন্তু শেষ করে দেবে। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রায় সরকারি স্কুল 8,000 বন্ধ হয়ে গেছে। মানুষ কিন্তু ভরসা করতে পারছে না সরকারি স্কুলের প্রতি। কেন? কারণ তারা যোগ্য হয়তো শিক্ষক না, কিন্তু ভাববার বিষয় আছে। যারা অযোগ্য তারা তাদের যোগ্যতা অনুযায়ী কোনো না কোনো চাকরি দেবে, তাদেরকে অন্য চাকরি দেওয়া হোক। অনেক রকম চাকরি আছে, যদি দেওয়ারই হয় তাদেরকে অন্য চাকরি দিক, কিন্তু স্কুল শিক্ষকের চাকরি বা স্কুল শিক্ষিকার চাকরি তাদের কোনো মতেই পাওয়া উচিত না। বেশ বেশ, এই রেস ধরেই একেবারে রুদ্রাঙ্কর কাছে আসবো। রুদ্রাঙ্ক, রুবি ম্যামের মোরাল অফ দ্য স্টোরি একটাই, তিনি বলতে চাইছেন অযোগ্য যারা চাকরি প্রার্থী তাদের বিপরীতে তারা দাঁড়িয়ে নয়, তাদের প্রশ্ন একটাই, অযোগ্য যারা চাকরি প্রার্থী তারা অন্য কোনো কাজ করুক, কিন্তু শিক্ষকতা নয়। একটা জিনিস অত্যন্ত সত্যি, শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড, এবং সেই ক্ষেত্রে যদি শিক্ষাকে ভেঙে দেওয়া যায় তাহলে তো মেরুদণ্ডটাই থাকবে না। স্কেলিটন না থাকলে কি করে হবে? রুদ্রাঙ্ক। আচ্ছা, হ্যাঁ, রুবিদি যে কথাটা লাস্ট বললো আমি সেটা নিয়ে আমি শুরু করছি। বললো যে যোগ্য অযোগ্য, যদি অযোগ্য লোক যদি সেই জায়গায় থাকে তাহলে নেক্সট প্রজন্মকে শেষ করে দিতে পারে। উনি একদম সত্যি কথা বলেছেন এবং এটা দেখা যাচ্ছে। উনি কিন্তু বিজেপি করলেও উনি সত্যি কথাটা বলতে পারেন, অর্থাৎ একটু হলেও মেরুদণ্ড আছে যে প্রধানমন্ত্রী যে যোগ্য না অযোগ্য উনি সেটা নিজেই উত্তর দিয়ে দিলেন। এবার দ্বিতীয় কথায় আসি, চাকরি প্রার্থীদের কথায়। সেখানে উনি প্রধানমন্ত্রী এসে কি কি বলেছেন উনি বললেন, প্রধানমন্ত্রী কিন্তু ওর মধ্যে এটা বলেছিলেন যে ওখানে যোগ্য প্রার্থীরা আছে, তাহলে যোগ্য প্রার্থী যদি থাকে, দাদা একটু আগে যে কথাটা বলছিলেন যে যোগ্যতার একজন অযোগ্য বা দুজন অযোগ্য থাকলে পুরো প্যানেল তো নিয়ে টানাটানি করা যায় না। দিদি 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 আপনি বলবেন, দিদি আপনি বলবেন, আপনি বলবেন, দাঁড়ান আমি বলেনি তো। একজন অযোগ্য থাকলে বা দুজন অযোগ্য থাকলে আমার একটা প্রশ্ন রয়েছে, আমি দুজনের কাছে, আমি প্লিজ, আমি এখানে দুজনকেই থামাচ্ছি, আমি দুজনকেই আমি সুযোগ দেবো। রুদ্রাঙ্ক তোমাকে সুযোগ দেবো না, প্লিজ। রুদ্রাঙ্ক আমার কথা একটা জায়গাতে, আমি তোমাকেই বলার সুযোগ দেবো। আমার শুধু একটা জায়গায় বলার, বারবার করে রাজ্যে ওঠে বিরোধী শূন্য, বিরোধীদেরকে বলতে দেওয়া হয় না, বিধানসভায় কখনো বলা হয় একে অপরের দিকে, কখনো লোকসভায় বলা হয় একে অপরের দিকে, কিন্তু ট্রাইব টিভি বাংলা তো সবাইকে বলার সুযোগ দিচ্ছে। তা সত্ত্বেও বিরোধীদের প্রত্যেকে কথা কেন কাটছেন আপনারা? শুনুন না, একটা ভালো বক্তা হতে গেলে তো শ্রোতাও হতে হবে। প্লিজ না রুদ্রাঙ্ক, প্লিজ বল। আমি বলবো না, আমি চুপ থাকবো, আমি বলবো। রুদ্রাঙ্ক, আমি মনে হয় নিশ্চয়ই তোমার নামই নিয়েছি, রুবি ম্যামের নাম রুদ্রাঙ্ক নয়। আপনি বলো বলো তোমরা বলো। আচ্ছা আচ্ছা, তো দাদা যেটা বলছিলাম, তো দুজন যদি অযোগ্য হয় তাহলে পরে হচ্ছে 8 জন কিন্তু টানাটানি করা যায় না, এটা বেসিক ফ্যাক্ট। এটা প্রধানমন্ত্রী বলেছে, কিন্তু আমরা দেখেছিলাম এই বিজেপি দলেরই একজন প্রাক্তন ওদের মানে মন্ত্রী, তিনি কিন্তু একটা কথা খুব সুন্দর বলে গেছিলেন ওনাদের দলের লোকই, যে কোন বিচারপতিকে যদি আপনি দেখেন যে তিনি একটা রায় দিয়েছেন বা তিনি একটা বিচারপতি পদে কাজ করছেন, সেখানে বিভিন্ন রায় আসছে, তারপর দেখলেন সেখান থেকে বেরিয়ে সে কোনো দলে যুক্ত হয়ে গেলে, কোনো পলিটিক্যাল দলে, তাহলে আপনি মাথায় রাখবেন যে সে কিন্তু এতদিন যে রায়গুলো দিয়ে গেছে সে কিন্তু সেই দলের দিকে, সেই দলের নির্দেশে বা সেই দলের একটা লিঙ্ক আপে সে কাজগুলো করে গেছে। এবার আপনি বুঝতে পারছেন আমরা কার কথা বলছি। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, আর সত্যি যদি দুর্নীতি থাকে, তাহলে পার্থ চ্যাটার্জিকে এই দল ক্ষমা করেনি। মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে যেই কর্মী হোক না কেন, যাই হোক না কেন, তারা যদি দোষ করে থাকে আমাদের দল তাদের এগেইনস্টে 100% স্টেপ নেবে। এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি। কিন্তু এই দলটা যে এত বড় বড় কথা বলছে না, এই দলটা আজকে দেশে দাঁড়িয়ে দেশের কোনো উন্নতির কথা, দেশে কোনো কিছু ভালো কিছুর কথা, এই যে শিক্ষিত সমাজ করবে, শিক্ষিত সমাজের নতুন ভবিষ্যৎ কি, সেটা নিয়ে কথা নেই। আরে বাবা, যে অমিত শাহ নিজে
ছেলেকে আজকে বসিয়ে দিয়েছে, স্যুট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আর লোকের ছেলেকে বলছে জয় শ্রীরাম বলো, আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় ঘুরে বেড়াও। তো এই দলের যদি এটাই শিক্ষা হয়ে থাকে, সেটা দিয়ে আমাদের প্রজন্ম কি পেতে চলেছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। রুদ্রাঙ্ক, এটাই এদের এই ভয়ের জায়গাতেই কারণ। আমার তোমাকে একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা রুদ্রাঙ্ক, আমাকে একটা কথা বলো, রাজনীতিটা আমি বুঝি না, তার কারণ রাজনীতি আমার কাজ নয়, আমার কাজ সাংবাদিকতা। আমার প্রশ্ন একটা জায়গাতেই শুধুমাত্র রয়েছে। আচ্ছা একটা কথা বলো, সমস্ত মন্ত্রী মহলে এতদিন ধরে এত স্ক্যাম হলো, এত কিছু হলো, ওপর মহলের কেউ কিচ্ছু জানতে পারলো না, কিচ্ছু টের পেলো না, শিকিয়ানাও টের পেলো না? এত কিছু, এত স্ক্যাম হলো। প্লিজ শুনে নাও, কোশ্চেনটা শোনার ধৈর্য রাখো। 25,753 জনের চাকরি গিয়েছে, এই সময়তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তোমরা ডিফেন্ড করছো। প্রশ্ন উঠছে, এতগুলো জিনিস হয়ে যাওয়ার পরেও ওপরের কেউ কিচ্ছু জানতে পারলো না? এতদিন ধরেও বারবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জনসভা থেকে বলছেন যে বিজেপি চাকরি খেয়ে নিয়েছে, কেন্দ্র সরকার চাকরি খেয়ে নিয়েছে। প্রশ্নটা তো এখান থেকেই ওঠে রুদ্রাঙ্ক, তোমাদের দিকে আঙুলটা তো সেই জন্যই উঠছে। ডিফেন্ডটা রাইটভাবে করো, যাতে লজিক্যাল মনে হয়। রুদ্রাঙ্ক, দেখুন, আপনি রাইট রং এর কথা বলছেন, আমি সেই অর্থে আপনাকে বলি যে আমরা কোনো শুনুন, কেউ যদি দোষ করে থাকে তাকে যদি আমি ডিফেন্ড করতে বসি, এটা কিন্তু কখনো উচিত নয়। একটা শিক্ষিত মানুষ হিসেবে এটা করা কখনোই যায় না, আর আমি তার মানে তুমিও মেনে নিচ্ছ যে এটা অন্যায় হয়েছে? বলো। না 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 আমি কি বলতে চাচ্ছি আপনি শুনে নিন পুরোটা। কথাটা হচ্ছে এখানে এটা যে আপনি যে বলছেন না যে কে জানতো কে জানতো না, জানা যখন গেছে তারপরে দল স্টেপ নিয়েছে। মানুষ দল যখন জানতে পেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানতে পেরেছে তখন স্টেপ নিয়েছে। হ্যাঁ সময় লেগেছে, হয়েছে, কিন্তু আমরা আমাদের ভুলটা শুধরেও নিয়েছি। প্রজন্মের পর প্রজন্ম বেরিয়ে যাবে রুদ্রাঙ্ক, তাও তোমরা বলে যাবে যে অনেক দেরি হয়ে গেল। দ্বিতীয় কথা যেটা, এই যে বিজেপি দলটা যে বিভিন্ন প্রক্রিয়াতে, দেখুন আজকে আমাদের দেশে যে নির্বাচন কমিশন এদের দলদাস, ইডি সিবিআই এদের দলদাস, এবার দেখা যাচ্ছে যে বিচার ব্যবস্থাটাকেও এরা যেভাবে এদের দলের নেতা যেভাবে বলে গেছেন সেভাবে হয়তো এটা কন্ট্রোল করছে। নাহলে পরে প্রধানমন্ত্রী এক জায়গায় দাঁড়িয়ে বলছে ওখানে যোগ্যরা রয়েছে, একদিকে পুরো প্যানেল বাতিল হয়ে যাচ্ছে। আমরা বলছি লোকেদের চাকরি খেয়ে নিচ্ছে, ভোটের সময় এরা ভোট পাবে না, একটা উত্তেজিত মুহূর্ত তৈরি করার চেষ্টা করছে। এর থেকে বেশি কিছু না। আমি এটাই বলতে চাইবো যে যারা চাকরি পেয়েছে, যারা সৎভাবে চাকরি পেয়েছে, যারা চাকরির যোগ্য, তাদের পাশে 100% তৃণমূলের সরকার রয়েছে, 100% অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছিল, আছে এবং থাকবে। এটা হচ্ছে আমি একদম অন্তিম লগ্নের দিকে ধীরে ধীরে যাচ্ছি। জয়দেব বাবুর কাছ থেকে খুব অতি সংক্ষেপে একটা জিনিস জানার চেষ্টা করব। আচ্ছা একটা কথা বলুন জয়দেব বাবু, বারবার করে যে কথাটা আসছে প্রসঙ্গক্রমে, যে রাজ্যে সত্যি সত্যি চাকরির পরিমাণ কমেছে, পড়ুয়ার সংখ্যা কমেছে, পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, রেশিও বলছে, আমি বলছি না। সেদিক থেকে দাঁড়িয়ে যদি চাকরি কমতে শুরু করে, সেই মতকালীন অবস্থাতে কি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 10 লাখ চাকরি জোগাড় হয়ে আছে, 10 লাখ চাকরি রেডি হয়ে আছে? এটা কি করে সম্ভব জয়দেব বাবু? সাধারণ দর্শকদের কাছে এটা অত্যন্ত কনফিউজিং, বিভ্রান্তিকর। কি বলবেন? না, এটা আমি যেহেতু এই ফিল্ডের লোক, আমি আপনাকে বলি ব্যাপারটা কিন্তু সেরকম নয়, ব্যাপারটা উল্টো। সরকার মাইনে দিতে পারবে না, সরকারের আয় কমে গেছে বলে খালি শূন্য পদগুলোকে শূন্য পদই রেখে দিয়েছে, এবং সেগুলোকে অনেকাংশে সারা ভারতবর্ষে মোদী আমলে, মোদীর রাজ্যে, বিজেপির রাজ্যে, তৃণমূলের রাজ্যে, সব রাজ্যেই হয়েছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নেওয়া হয়েছে বা কাজগুলোকে আউটসোর্সিং করে দেওয়া হয়েছে। কিন্তু যেগুলো প্রতিষ্ঠিত পদ, সেই পদ কিন্তু সত্যি সারা ভারতবর্ষে 1 কোটির মতন খালি আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ডেটাকে যদি আপনি অ্যাসেম্বল করেন। অর্থাৎ আপনি যে কোনো সরকারি বিভাগে যান, যেটা স্যাংশন পোস্ট, সেই স্যাংশন পোস্টে পার্মানেন্ট কর্মচারী দেখবেন 100-র মধ্যে হয়তো গোটা 8, বাকি 80 থেকে 90 জন কন্ট্রাকচুয়াল, ঠিকা বা আউটসোর্স হয়ে গেছে। এবারে যখন আনএমপ্লয়মেন্টের একটা রেস, বেকার যুবকদের রেস, কারণ আপনি দেখুন ম্যাথরের কাজ করতে, মুচির কাজ করতে বা ডোমের কাজ করতে এখন পিএইচডি, এমটেক, এমবিএ রা অ্যাপ্লাই করছে। সরকারেরও মাথায় এটা অত্যন্ত দুঃখজনক না, লজ্জাজনক। এটা দুঃখজনক নয়, লজ্জাজনক, ঘৃণা হয় আমার। আমি একজন শিক্ষক হিসেবে আমার এটা ঘৃণা হয় ভাবতে, আমি আমার ছাত্রদের পড়াই। হ্যাঁ যাই হোক, সেই জায়গা থেকে আমি বলি যে এই বেকারত্বকে মেটানোর জন্য এই সংরক্ষিত পদ বা প্রতিষ্ঠিত পদগুলোতে পুনরায় সরকার বহাল করতে চাইছে। এই জন্য মোদী বাবুও তো 8 লাখ জব রোজগার মেলা থেকে বিলি করলো। কংগ্রেস বলছে আসলেই আমরা ক্ষমতায় 30 লাখ জব দেবো। মমতা ব্যানার্জিও বলছে
কারণ তারা জানে এই পোস্টগুলো আছে, শুধু সরকার খরচ ব্যয় সংকোচনের জন্য, কারণ এনারা তো এনাদের বিলাস বৈভবে প্রচুর খরচা করে না, এত সিকিউরিটি, এত গাড়ি, এত ল্যাভিশলি থাকা, এত মাইনে, তো এই খরচা সামলাতে সামলাতে সরকারি চাকরিদের মাইনেতে টান পড়ছিল। বেশ, সেই একেবারে জন্য এই অন্তিম রন্ধে পদগুলো চলে এসেছি, আছে, জয়দেববাবু। যদি দিতে থামাতে হচ্ছে চায় একটু। যে কোনো রাজ্য সরকার, কেন্দ্র সরকার দিতে পারে। বেশ, একেবারে অন্তিম পর্যন্ত দিকে চলে এসেছি। এবার এই যাবতীয় বিষয় নিয়ে সবাইকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। প্রথমেই সুযোগ দেবো রুবি ম্যামকে। রুবি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। যাবতীয় বিষয়কে আপনি কনক্লুড করুন আপনার ভাষায়, এই যাবতীয় বিষয়টি কি বলুন। এটাই বলতে চাই, এসএসসির যারা প্রার্থী তারা চাকরি পাক, এবং যারা চাকরি পাবে, প্রধানমন্ত্রী যখন বলেছেন তারা চাকরি নিশ্চিন্ত পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বর্তমানে তৃণমূল সরকার দুর্নীতি করেছে, এই দুর্নীতি চাপা নেই, আর মানুষ জেনে গেছে। এটা শুধু এসএসসি তে যদি দুর্নীতি করেছে, শিক্ষা ক্ষেত্রে তা নয়, স্বাস্থ্য ক্ষেত্রে থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে, শৌচালয় থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এর দুর্নীতি করেছে। এবং সরকারি যা যা জায়গায় হয় জায়গাতে এরা সমস্ত জায়গায় এইভাবেই ঘুষ মাধ্যমেই এরা চাকরি দিয়েছে। তাই এই ঘুষের রাজনীতিটাকে বন্ধ করতে হবে। তৃণমূল সরকার যদি নিপাত না হয়, তাহলে দুর্নীতি পশ্চিমবঙ্গ থেকে যাবে না, সন্ত্রাস পশ্চিমবঙ্গ থেকে যাবে না। বেশ, আমাদের এই আপনার সংক্ষেপে ওয়ান লাইনার প্লিজ। আমাদের এই সরকার 13 বছর ধ্বংস করে দিয়েছে, সুতরাং আমরা আর চাই না এই সরকারকে। তৃণমূল সরকার নিপাত যাক, এটাই চাই। বেশ, এবার 1 মিনিট সময় সুযোগ দেবো রুদ্রাঙ্ককে। রুদ্রাঙ্ক, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। তো এই যে এদের সরকারের যে ডবল ইঞ্জিনের সরকার, গুজরাটে আজকে দেখতে পাওয়া গেছে যে 200 থেকেও 212 নাম্বারও পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে এদের সরকারের মডেল। আর আমি যেটা বলতে চাইছিলাম যে এই এসএসসি যে বিষয়টা ঘটে রয়েছে না, এই বিষয়টার পেছনে বাম এবং রাম দুজনে মিলে এটা জড়িত। আমাদের রাজ্যের প্রত্যেকটা চাকরি ক্ষমাপ্রার্থী রুদ্রাঙ্ক, কোনোভাবে নেটওয়ার্কে কিছু ইস্যু হয়েছে। আমি চলে যাবো জয়দেববাবুর কাছে। জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনার কাছে অনুমতি চেয়ে আমি শুধু একটা জিনিসই বলবো, যে ভারতবর্ষে গণতন্ত্রের উৎসবে ভারতবর্ষের মানুষ যে শতাংশের হারে ভোট দিচ্ছেন, সেখান থেকে যদি নাগরিক বৃন্দ, সভ্য নাগরিক সমাজ আরো বেশি করে বেরিয়ে এসে ভোটের শতাংশের হারটা 80-90 এর কাছে নিয়ে যায়, তাহলে আমাদের সুস্থ গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। কারণ আজকেও আমরা দেখলাম 60% মানুষ ভোট দিয়েছে, তার মানে 40% মানুষ তার রায়টা দিচ্ছে না। আমরা কাকে বেছে নেবো? আমরা এই যে রাম, বাম, বিজেপি, তৃণমূলকে দোষারোপ করছি, কিন্তু আসল দায়িত্বটা তো আমাদের। আমরা এদের দোষ দেবো কেন? আমরা সঠিককে বেছে নেবো। আমাদের যদি 40 জন আজকে ভোট দিতে যায়নি, তারা কালকে বলবে বিজেপি দোষী, তৃণমূল কংগ্রেস দোষী, সিপিএম দোষী, কংগ্রেস দোষী। এটা তো করার দরকার নেই। আগে ভোটটা দাও, নিজের অধিকারটা প্রয়োগ করো, বেছে নাও। কিন্তু যেভাবে ভোটের শতাংশের হার কমছে দিনে দিনে, 50% অনেক জায়গায় ক্রস করেনি, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে হিন্দি বলয় এবং বিভিন্ন রাজ্যে, সেই জায়গা থেকে আমি আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শককে এটাই বলবো, দয়া করে ভোট দিন। পরের তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম কে দোষ দেওয়ার থেকে ভালো আপনারা ভোট দিন, সঠিকটা বেছে নিন, আপনাদের মতন সরকার গড়ে উঠুক। বেশ, ধন্যবাদ আপনাদের তিনজনকেই, অশেষ ধন্যবাদ ট্রাইপি বাংলায় আসার জন্য, এক কথা অঞ্জনে যোগদান করার জন্য। যে কথা বলে রুদ্রাঙ্ক, আমি আবারও সরি, একেবারে শেষ লগ্নে চলে এসেছিলাম এবং তোমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, এক কথা অঞ্জনের এই শো শেষ করতে হচ্ছে। মূলত যে বিষয় নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হয়েছে, সেই আলোচনার ক্ষেত্রে শেষ পোলিং একটা করেছিলাম, সেই পোলিং একবার আপনাদেরকে দেখাবো। পোলিংটা একবার দেখুন। প্রশ্ন ছিল, প্রায় 7,000 অযোগ্য সুপ্রিম কোর্টের শিকার এসএসসির দায়ী কে? এসএসসি, অন্য কেউ, কিংবা সরকার? সরকার বলছে 49%, এসএসসি বলছে 39%, অন্য কেউ বলছে 12%। আমি জানি না দর্শকরা ঠিক কী ভেবে এই সিঙ্ক্রোনাইজেশন করেছে, এই পার্সেন্টেজ বিচার করেছেন, কিন্তু যে কথা বলে আজকের এই শো শেষ করতে হচ্ছে, যে কথা জয়দেববাবু বললেন, যে শিক্ষিতের হার যদি কমতে শুরু করে তাহলে অনেক সমস্যা হবে, অনেক রকমের প্রবলেম শুরু হবে। তার কারণ এই হাতের আঙুলের ছাপ যদি আপনারা এখনও ব্যবহার না করেন, আপনারা নিজেরাও জানেন না আপনাদের হাতের আঙুলের ছাপের কতটা জোর। যেন শেষ বেলায় এটা বলতে হয়, যেন এটা বলা যায়
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुताना अधर्मस्य तदात्मानं सृजम्यहम्। এই কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। নজর রাখতে হবে ঠিক সন্ধ্যে 7টায় ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।